আমাদের জন্য দুর্ভাগ্য যে অনেকেই হয়তো তার নামটা আজ প্রথম শুনতেছি। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের একটা গল্প। আমরা যদি আমাদের স্বাধীনতার আন্দোলনটাকে বোঝার চেষ্টা করি, ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে জাতীয় পর্যায়ে মাওলানা আকরম খাঁ যে গুরুত্ব, আবেদন এবং তাৎপর্য নিয়ে আমাদের ইতিহাসে হাজির, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী যে গুরুত্ব, আবেদন এবং তাৎপর্য নিয়ে আমাদের ইতিহাসে হাজির, মাওলানা আব্দুর রহমান সিংকাপনি সমান মাত্রায় গুরুত্ব, তাৎপর্য এবং আবেদন নিয়ে হাজির। এটা আমাদের জ্ঞানগত সম্পৃক্ততা তার সাথে না থাকার ফলে আমাদের কাছে কথাটা একটু অতিরিক্ত মনে হতে পারে। কিন্তু আপনি ওই সময়ে চলে যান যখন ভারত উপমহাদেশের স্বাধীনতার সবচেয়ে জ্বলন্ত মুখপত্র আল হেলাল সম্পাদনা করেন মাওলানা আবুল কালাম আজাদ, নিখিল ভারতীয় কংগ্রেসের নেতা। আল হেলাল বারবার ব্রিটিশ সরকার বন্ধ করে দিচ্ছে, মাওলানা আবুল কালাম আজাদকে কারাগারে নিচ্ছে একের পর এক। ওই আল হেলালের সবচেয়ে তেজস্বী লেখকদের একজন ছিলেন এই মাওলানা আব্দুর রহমান সিংকাপনি। কমিউনিস্টদের পত্রিকা ছিল জামিনদার। এই জামিনদারের মধ্যে স্বাধীনতার আওয়াজ, গণবিপ্লবের বাণী এবং শ্রমিক এবং মেহনতি মানুষের মুক্তির জন্য যে গভীর তাৎপর্যমণ্ডিত এবং অন্তর্ভুক্তিমূলক যে লেখাগুলো আসতো, সেখানে শীর্ষস্থানীয়দের মধ্যে এ মাওলানা আব্দুর রহমান সিংকাপনি ছিলেন। আমরা সৌগাত পত্রিকাকে বাদ দিলে আমাদের 19 শতকীয় সাংবাদিকতার প্রাথমিক পর্বটাকে আমরা কখনো ব্যাখ্যা করতে পারবো না। এই সৌগাত পত্রিকায় নিয়মিত স্বাধীনতার পক্ষে যুক্তি উৎপাদন করছিলেন আব্দুর রহমান সিংকাপনি। মোহাম্মদী পত্রিকায় নিয়মিত লিখছেন আব্দুর রহমান সিংকাপনি। আজাদ পত্রিকায়, দৈনিক আজাদ পত্রিকায় নিয়মিত লিখছেন আব্দুর রহমান সিংকাপনি। আবার সিলেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দৈনিক পত্রিকা যুগবেরি, এই যুগবেরি অত্যন্ত আবেদনময় ছিল। শুধু সিলেটে নয়, আসামে, ত্রিপুরায়, এই সব জায়গায় সে আবেদন রাখত। কলকাতা পর্যন্ত তার আবেদন সম্প্রসারিত ছিল। একজন মাওলানা এই যুগবেরি পত্রিকার সম্পাদক ছিলেন এবং তার লেখালেখি এবং সাংবাদিকতার ক্ষেত্রে যখন অবস্থান দেশের সীমানা অতিক্রম করে সর্বভারতীয় চেহারা নিয়েছে, বাংলা ভাষার গণ্ডি অতিক্রম করে উর্দু, ফার্সি এবং হিন্দি ভাষায় আত্মপ্রকাশিত হচ্ছে, তখন তিনি রাজনীতিতে এদেশে একেবারে মূল ধারার সাথে সম্পৃক্ত, ঢাকার নবাব পরিবারের সাথে সম্পর্কিত। এবং যখন মুসলিম লীগ তৈরি হচ্ছে, তখন তিনি একেবারে প্রেরণাদায়ী ভূমিকা পালন করছেন। আমরা যদি মাওলানা আব্দুর রহমান সিংকাপনিকে বুঝতে চাই, তাহলে তার পূর্ববর্তীতা, সিলেটের সাপেক্ষে পূর্ববর্তীতাটাকে বুঝতে হবে। আমরা জানি 1757 সালে আমরা স্বাধীনতা হারালাম। স্বাধীনতা হারানোর পরে স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ চেষ্টাগুলোর একটা ছিল বক্সারের যুদ্ধ, মীর কাসেম আলীর নেতৃত্বে যেটা হয়েছে। আরেকটা আন্দোলন হচ্ছিল ফকির মজনু শাহের বিদ্রোহ। প্রত্যেক ইতিহাসের গ্রন্থের মধ্যে এটা আছে, ফকির মজনু শাহ লড়াই করেছিলেন এবং ফকির বিদ্রোহের কথা আমরা জানি। কিন্তু 1782 সালে সিলেটে মহররম বিদ্রোহ হয়েছিল, এটা আমাদের ইতিহাসের পাতায় স্থান দেওয়া হয়নি। মহররম বিদ্রোহ হয়েছিল, এটা কোনো গালগল্পের বিষয় না। এখানে দুইজন নেতৃত্ব দিয়েছিলেন, একজন হলেন পীর হাদামিয়া, আরেকজন হলেন পীর মাদামিয়া। আপনি যদি সিলেটে যান, এখানে শাহিদগাহ আছে। ওই সময় সিলেটের কালেক্টর যিনি ছিলেন রবার্ট লিন্ডসে তার আত্মজীবনীর মধ্যে এটা লিখেছেন যে জনগণকে উজ্জীবিত করার, ঐক্যবদ্ধ করার এবং স্বাধীনতার মন্ত্রে তাদেরকে জাগিয়ে তুলবার একটা জাদুকরী মন্ত্র নিয়ে এই মানুষগুলো মহররমের 10 তারিখের গণমিলনকে স্বাধীনতার ঘোষণার জন্য ক্ষেত্র হিসেবে, মঞ্চ হিসেবে বেছে নিয়েছিলেন। এবং তারা সেখানে, তাদের হাতে ছিল তলোয়ার। ব্রিটিশরা এসেছিল ভারত নিয়ে,
এবং ব্রিটিশরা এসেছিল গুলি নিয়ে, তাদেরকে শহীদ করে দিয়েছে। তারা জানতেন শহীদ হবেন, কিন্তু আমাদের ইতিহাসের পুনর্পঠন এবং পুনর্গঠন, একটা হলো নতুন করে আবার আমরা পড়ব এবং নতুন করে আমরা রিরাইট করব, নতুন করে আমরা রিপ্লেসমেন্ট করব। আমরা এই দিকে যাচ্ছি না। ফলে কি হচ্ছে, আমরা শুধু উপরি কাঠামোর মধ্যে থাকছি। এই যে 1782 সালে এই যে সিলেট ব্রিটিশদের বিরুদ্ধে শাহাদাতের মাধ্যমে, রক্তের মধ্য দিয়ে স্বাধীনতা আন্দোলনের নতুন অধ্যায় রচনা করলো, তারপর থেকে একদিনের জন্য ব্রিটিশ শাসনকে সিলেট কবুল করে নাই, একদিনের জন্য কবুল করে নাই। আমরা জানি 1760 খ্রিস্টাব্দে ব্রিটিশরা, সিলেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ব্যবসার জন্য। সেখানে হাতির দাঁতের ব্যবসা হতো, সেখানে চুনা পাথরের ব্যবসা হতো, এখন পর্যন্ত সেটা আছে। তখন অত্যন্ত সমৃদ্ধ ছিল ওটা। সেখানে মাছের চাষ হতো এবং এটা অত্যন্ত সমৃদ্ধ। সেখানে এই ব্যবসাটা বাইরে, রবার্ট লিন্ডসে লিখেছেন, বাইরে থেকে ইন্ডিয়ান নানা অঞ্চল থেকে বড় বড় বিজনেসম্যানরা এসে এখানে লোকদের কাছে টাকা দিয়ে যেতেন যে আমাদের জন্য এই জিনিসগুলো আপনারা উৎপাদন করবেন, 6 মাস পরে, 3 মাস পরে, 4 মাস পরে এসে নিয়ে যাব। ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘাঁটি ছিল সিলেট। এই সিলেট হয়ে সুদূর চীন পর্যন্ত যোগাযোগ করা যেত, সুদূর চীন পর্যন্ত, আসামের সাথে যোগাযোগ, মেঘালয়ের সাথে যোগাযোগ, ব্রহ্মপুত্র হয়ে আপনি নেপাল পর্যন্ত যেতে পারছেন। সিলেট একটা বড় বাণিজ্য কেন্দ্র ছিল। আপনি যদি সিলেটের যে ছোট ছোট শহরের মধ্যে ছোট ছোট যে বাজারগুলো আছে, প্রত্যেকটা নাম যদি বিশ্লেষণ করেন, দেখবেন কয়েক শতাব্দীর অতীতের একটা ধারাবাহিকতা। এখানে ব্রিটিশরা কী করলো, তখনকার সিলেটের কালেক্টরের সাথে, তখনও কালেক্টর আসেন নাই, তখন নবাবরা বিচ্ছিন্নভাবে নবাবরা শাসন করতেন, তাদের সাথে সন্ধি করলো যে সিলেটের চুনা পাথরের ব্যবসার নিয়ন্ত্রণটার জন্য তারা নেই। তখন মীর কাসেম আলী শাসন করছেন। সিলেটিরা এটা কবুল করে নাই, মানে নাই, লড়াই করেছে, সিলেটিদের উপর নির্যাতন করেছে ব্রিটিশরা। এবং মীর কাসেম আলী যে সমস্ত কারণে ব্রিটিশদের সাথে সংঘাত তৈরি হয়েছিল, এর মধ্যে অন্যতম একটা কারণ ছিল সিলেটি ব্যবসায়ীদের উপর কেন তারা বর্বরতা করছে। তারপরে আসেন 1963 সাল, জুলাই মাসের 10 তারিখ, মীর জাফর তখন ক্ষমতায়, তাকে বসানো হয়েছে পুতুল নবাব। তার সাথে 5 দফা একটা চুক্তি করেছে ব্রিটিশরা। আপনারা চিন্তা করেন, মুর্শিদাবাদে চুক্তি হচ্ছে, চুক্তিটা হচ্ছে সিলেটের বিজনেস নিয়ে। কত গুরুত্ব চুক্তি হচ্ছে মুর্শিদাবাদে ব্রিটিশদের সাথে, ইন্ডিয়ানদের সাথে। মীর জাফরের চুক্তি 5 দফা, আর 5 দফার আলোচ্য বিষয় সিলেট। এটা গুরুত্বের বিচার কোথায় ছিল, তার অবস্থানটা কোথায় ছিল। এবং 1765 সালে ইংরেজরা পুরোপুরি বাংলাটা দখল করে নিল। তারা মুঘলদের তরফ থেকেই অনুমোদনটা পেয়ে গেল। তখন সিলেটের নবাবদের সম্মিলিত ভূমির পরিমাণ ছিল 3800 বর্গমাইল। সিলেটের নবাবদের অনেকগুলো নবাব আলাদা আলাদা এরিয়া ছিল, অনেকগুলো আলাদা আলাদা জমিদারি ছিল, অত্যন্ত সমৃদ্ধ ছিল, সব অর্থনৈতিকভাবে খুব সমৃদ্ধ ছিল। এবং এখানে ইংরেজরা শাসন কায়েম করতে পারে নাই, শুধুমাত্র রাজস্বটা নিতে পারত। যেহেতু মুঘলরা রাজস্ব দিয়েছে, শাসন কায়েম করতে পারে নাই, শুধু রাজস্বটা নিতে পারত। তো আমি বলতে চাচ্ছি, ফৌজদারিটা তখন নবাবদের হাতে ছিল। নবাবী যখন বিলুপ্ত হয়ে গেল, তখন এই শূন্যস্থানটা গ্রহণ করলেন কারা? সুফিরা, উলামারা এবং ধর্মীয় এবং স্থানীয় জমিদাররা। এই যে সুফি এবং উলামা এবং স্থানীয় জমিদারদের যে যৌথতা, এই যে মিথস্ক্রিয়া, এই মিথস্ক্রিয়ার ভেতর থেকে যারা বেরিয়ে এসেছিলেন, তাদের অন্যতম একজন হলেন আব্দুর রহমান সিং কাপুনি। 1878 খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছিল মৌলভীবাজার, ইটা পরগনা, অত্যন্ত সমৃদ্ধশালী, এখনও সমৃদ্ধ। আপনারা তো মৌলভীবাজার যান, ইটা পরগনা দেখেন, এবং ওই ইটা পরগনা থেকে উঠে আসেন। এই যে অনাবাসী বাংলাদেশি, তাদেরকে আমাদের রাষ্ট্র মূল্যায়ন করছে না, তাদেরকে উপযুক্ত সম্মান করছে না। আমি তো মনে করি, যদি উপযুক্ত সম্মান করা হয়, তাহলে তাকে আমরা ঢাকা শহর থেকে, আমাদের সাংবাদিকরা, আমাদের বুদ্ধিজীবীরা, আমাদের প্রথম শ্রেণীর নাগরিকরা তাকে চেনেন না, এটা আমাদের জন্য একটা লজ্জা। তিনি এত বড় অর্থে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন বহির্বিশ্বে। তো এই ইটা পরগনা অত্যন্ত সমৃদ্ধ ছিল। আজও আপনি চান, এই সমৃদ্ধির ছাপগুলো রয়ে গেছে। সেখানে আব্দুর রহমান সিং কাপুনির উত্থান হলো।
সিলেটে আরেকজন ছিলেন গোহরপুর মৌলানা আব্দুল মুসাব্বির চৌধুরী, একটা সিংহ শার্দুল ছিলেন, স্বাধীনতার জন্য লড়াকু ছিলেন। আরেকজন লড়াকু ছিলেন মৌলানা সাখাওয়াতুল আম্বিয়া, সিংহ শার্দুল ছিলেন, স্বাধীনতার জন্য লড়াকু ছিলেন। আরেকজন ছিলেন ফজলুল হক সেলবর্ষী, ওই সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে সেলবর্ষী ছিলেন, যিনি ব্রিটিশদের সাথে অসহযোগ আন্দোলনের জন্য তিনি যুবকদের নিয়ে সংগঠিত করে এই সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে বিদ্রোহের ঘোষণা দিয়েছিলেন। সাংবাদিক ছিলেন, অনল বর্ষী বক্তা ছিলেন। সেল বর্ষী বলা হয়, তার বক্তব্যের মধ্যে যেন সেলের বর্ষণ হতো, এরকম ব্যক্তিত্ব সেখান থেকে উঠে এসেছেন। এবং তার ইব্রাহিম তসনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা লালন শাহকে জানি, আমরা লালন ফকিরকে জানি, হাসন রাজাকে জানি। ইব্রাহিম তসনা কতটা গুরুত্ব নিয়ে সিলেটের মানুষ, কানাইঘাট, জকিগঞ্জ ইত্যাদি এলাকার মানুষ যদি নিজেদের ঘর বাড়িতে কোনো ধরনের বদ আসর অনুভব করতেন, ইত্যাদি অনুভব করতেন, তখন ইব্রাহিম তসনার গানগুলো তারা নিয়ম করে গাইয়া তারা মনে করতেন যে এর মধ্য দিয়ে বদ আসরটা কেটে যাবে। একজন সুফি, একজন গীতিকার, একজন স্বাধীনতা সংগ্রামী, একজন আলেম, একজন সমাজকর্মী, একজন সংস্কারক, এই মানুষগুলো ছিলেন। সেখানে আরেকজন মহান ব্যক্তিত্ব ছিলেন যাকে আমাদের জানা উচিত, যাকে জানার জন্য আমাদের সিলেটে যাওয়া উচিত, আব্দুল মজিদ কাপ্তান মিয়া। ওনারা ভূমিকা রেখেছেন। এই ভূমিকার ধারাবাহিকতা অন্য অঞ্চলে সম্প্রসারিত হয়েছে। তাদের ভূমিকার মধ্যে কয়েকটা স্তর ছিল, এই কথা বলে আমি শেষ করব। একটা ছিল বুদ্ধিভিত্তিক স্তর। আমাদের আন্দোলনগুলো বুদ্ধিবৃত্তিক স্তরকে স্পর্শ করতে পারে নাই। তারা দেখেছিলেন যে ব্রিটিশদের শক্তির জায়গাকে সে নতুন শিক্ষা নিয়ে এসেছে, নতুন চিন্তা ব্যবস্থা নিয়ে এসেছে, নতুন প্রশাসনিক ব্যবস্থা নিয়ে এসেছে, নতুন অর্থনীতি নিয়ে এসেছে। ফলে এই সব জায়গায় ব্রিটিশ আধিপত্যকে চ্যালেঞ্জ করবার মধ্য দিয়ে তারা স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন এবং তারা সংবাদপত্র সৃষ্টি করেছেন। প্রত্যেক নেতার এক একটা সংবাদপত্র ছিল। যদি তিনি ওই ছাপাখানা থেকে সংবাদপত্রটা নাও আনতে পারেন, ওইটা হাতে লেখা সংবাদপত্রও ছিল। ফলে আমরা দেখতে পাই সিলেট থেকে পাকিস্তান প্রতিষ্ঠার আগেই সিলেটে পাকিস্তান প্রতিষ্ঠার এমন উদ্দীপনা তৈরি হলো, আমরা ঢাকা সহ অন্য অন্য এলাকার মানুষের পাকিস্তান পাইয়া গেছি, আর সিলেটিরা পাকিস্তানকে ভোটের মাধ্যমে অধিকার করতে হয়েছে। তাদের হাতে এখতিয়ার ছিল, তারা চাইলে ভারতে যুক্ত হতে পারতেন, চাইলে পাকিস্তানে যুক্ত হতে পারতেন। ফলে সিলেটে রেফারেন্ডাম হয়েছে, গণভোট হয়েছে। ওই ধারাবাহিকতায় সিলেট এ পর্যন্ত এসেছে। আমি মনে করি যে মৌলানা আব্দুর রহমান সিংকাপুনি, তার যে রচনাবলী আছে, তার রচনাবলী আমাদের জাতীয় ইতিহাসের দলিল। আমি অনুরোধ করব আমাদের বাংলা একাডেমি নিজস্ব উদ্যোগে এই রচনাবলী সংগ্রহ করে সেটা প্রকাশ করুক। এটা আমাদের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। এই মৌলানা আব্দুর রহমান সিংকাপুনি চিঠি লিখতেন কার কাছে? তিনি চিঠি লিখতেন মোহাম্মদ আলীর কাছে, তিনি চিঠি লিখতেন শওকত আলীর কাছে, চিঠি লিখতেন গান্ধীর কাছে, জওহরলাল নেহরুর কাছে। তারা তাদের চিঠির জবাব দিতেন। এই চিঠিপত্রগুলো উদ্ধার করতে হবে, সংকলন করতে হবে, এগুলো আমাদের জাতীয় ইতিহাসের অংশ। তার ডায়েরিগুলো সংগ্রহ করতে হবে, জাতীয় ইতিহাসের অংশ। এবং আমরা অনেক সময় আমরা ইতিমধ্যে নষ্ট করে ফেলেছি, লম্বা একটা গ্যাপ হয়ে গেছে। তারপরে আমি মনে করি তার বংশধররা এই উদ্যোগ নিয়েছেন, তাদের আন্তরিকতা নিষ্ঠা আছে এবং সেখানে আমাদের প্রত্যেকের সহযোগিতা দরকার এবং তাদের উদ্দীপনা যোগানো দরকার, পরামর্শ দেওয়া দরকার। কারণ মৌলানা আব্দুর রহমান সিংকাপুনি শুধুমাত্র বংশধরদের সম্পদ না, আমাদের জাতীয় সম্পদ। তাকে কদর করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।